ইস, কতদিন পর দিদাকে দেখবো, ভাবতেই যে কি আনন্দ হচ্ছে আমার। কিন্তু কখন যে বাড়ি পৌঁছাবো মনে হচ্ছে আজ পথই শেষ হচ্ছে না। আর আমিও সেই বেছে বেছে এমন একটা অটোতে উঠলাম, এর থেকে তো মনে হচ্ছে গরুর গাড়িও অনেক ভালো। এই যে দাদা, শুনছেন? এবার একটু তাড়াতাড়ি চালান না প্লিজ, আর কত সময় লাগবে? এই তো দিদিমণি, আয়সা পড়ছি প্রায়। আর একটুখানি সময় ধৈর্য ধরে বহেন। কি করবো বলেন, সারাদিন চালাইছে কিনা অটোতে যে চার্জ নাই, সেই জন্যই তো এভাবে আস্তে আস্তে চলতেছে। আমার আর কি দোষ বলেন? আচ্ছা আচ্ছা, বেশ বুঝেছি। এবার একটু সামনের দিকে তাকিয়ে অটো চালান দেখি। কেন দিদিমণি, ভয় লাগতেছে বুঝি আপনার? ভয় পায়েন নে গো দিদিমণি, ভয় পায়েন নে। এই রাস্তাঘাট আমার বেশ চেনা, আমি আপনাকে চোখ বন্ধ করেও নিয়ে যাইতে পারবো, আমার কোনো অসুবিধা হইবে না। সন্ধে পেরিয়ে গেল, দিদি ভাই তো এখনো এলো নে। এবার যে আমার ভীষণ চিন্তা হচ্ছে, দিদি ভাই ঠিক আছে তো? কি যে করি এখন আমি। দিদি ভাই, তোমার আসতে এত দেরি হইলো কেন? তুমি ঠিক আছো তো দিদি ভাই? হ্যাঁ গো দিদা, হ্যাঁ আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো আগে বলো, কতদিন পর তোমায় দেখলাম। আমি বুড়ো মানুষ, আমার আর ভালো মন্দ, তোদের ভালো থাকাতেই তো আমি ভালো থাকি রে দিদি ভাই। দিদা, আসতে না আসতেই তুমি শুরু করে দিলে তো। এভাবে কথা বললে আমি কিন্তু এখানে একদম থাকবো না, এই বলে দিলাম আমি। পাগলি একটা। আচ্ছা আচ্ছা বেশ, আর কইব নে, এবার একটু শান্ত হয়ে বসো দেখি। আচ্ছা দিদা, তোমার মনে আছে ছোট্টবেলায় তোমার মুখের গল্প না শুনলে আমার ঘুমই আসতো না? কি সেই গল্প! আর যেদিন ভূতের গল্প শুনতাম সেদিন তো ভয়ে আমি একদম জড়সড় হয়ে থাকতাম। এখন কিন্তু আমি আর ওসব ভূতে ভয় পাই না, আর ওসব বিশ্বাসও করি না। শোনো দিদা, আমাকে কিন্তু সেই ছোট্টবেলার মতো গল্প শোনাতে হবে, হ্যাঁ বলে দিলাম আমি। আচ্ছা আচ্ছা বেশ, সে না হয় হবে কন। এবার হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নাও দেখি। ঠিক আছে দিদা, আমি এক্ষুনি যাচ্ছি। যাও দিদি ভাই, বাইরে জল তুলে রাখা আছে, রাত্রিবেলা পুকুর ঘাটে যেও না যেন আবার। আখি দিদার কোনো কথা না শুনে হারিকেন হাতে পুকুর পাড়ে চলে এলো। হঠাৎ আগে দেখতে পেল, আরে আরে, এত রাতে পুকুর পাড়ে তাল গাছের উপর বসে জল নিয়ে খেলা করছে কে উনি? মুখটাও তো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে চান করতে এসেছে। যা ব্যবসা গরম পড়েছে না। এই যে শুনছেন, আপনাকেই বলছি, এত রাতে আপনি এখানে কি করছেন? আপনি কি চান করতে এসেছেন? তাহলে চলুন দুজনে একসাথেই চান করি, খুব মজা হবে। বলুন কি হলো, শুনছেন? আখির ডাকে কোনো সাড়া না দিয়ে হঠাৎ মহিলাটি সেখান থেকে উধাও হয়ে গেল। এ কি, মহিলাটি কোথায় গেল? আমি কি ভুল দেখেছি? মনে হচ্ছে হ্যালুসিনেশন। এতটা পথ জার্নি করে এসেছি, কি দেখতে কি দেখেছি। আরে, আমি তো ভুলেই গেছি, দিদা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। বলতে না বলতে হঠাৎ একটি কালো ছায়া আখির শরীরে প্রবেশ করে, আর অমনি আখি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। দিদি ভাই সেই কখন হাত মুখ ধুইতে গেল, এখনো তো এলো নে। যাই তো গিয়ে দেখি একবার, পুকুর ঘাটে গেল না তো আবার।
এই যুগের ছেলে মেয়েরা কিছুই বিশ্বাস করেনি, সব গল্প বলে উড়িয়ে দেয়। এইদিকে কিছুক্ষণ পরেই আখির জ্ঞান ফিরে আসে, কিন্তু এ কি ভয়ানক রূপ! জব্বর হয়েছে, এবারে বুড়ির বাড়ি আরাম করে থাকা যাবে, আর পেট ভরে ভালো মন্দ খাওয়া যাবে। এই পুকুর পাড়ে থেকে 2-4টা কাঁচা মাছ ছাড়া তার কপালে কিছুই জোটে নেই। আর বছরে একবার তাল, একে একে চলে, মুখটা একদম পাঁচ হয়ে গেছে গো। যাই, এবার বুড়ির নাতনি হয়ে বুড়ির ঘরেই ফিরে যাই, ওই বুড়ি কিছুই বুঝতে পারবে না। কি গো বুড়ি, কোথায় চললে? আমাকে খেতে দেবে না নাকি? বড্ড খিদে পেয়েছে আমার। চলো চলো, শিগগির খেতে দেবে, চলো। আচ্ছা বুড়ি, আজকে কি কি রান্না হয়েছে? এতদিন পরে এলাম, নিশ্চয়ই ভালো মন্দ রান্না হয়েছে। আমার যেন তর্স হয়েছে না। চলো চলো, শিগগির খেতে দেবে, চলো। এই বলেই আখি প্লেটে রাখা ভাজা মাছের টুকরো নিয়ে এক এক করে গপ গপ করে খেতে আরম্ভ করলো। আখিকে এভাবে খেতে দেখে আখির দিদা তো ভীষণ অবাক হয়ে গেল। আস্তে দিদি ভাই, সাবধানে খাও, এভাবে খেও নে, গলায় কাটা বেঁধে যাবে যে। হ্যাঁ গো বুড়ি, আমি শুতে গেলাম, বড্ড ঘুম পেয়েছে আমার। কি দিদি ভাইকে কেন যেন অন্যরকম মনে হলো, আমাকে ছাড়াই কেমন খেয়ে নিল, আবার শুতেও চলে গেল। কি হলো দিদি ভাইয়ের? মনে হয় এতটা পথ পাড়ি দিয়েছে, ভীষণ খিদে লেগেছিল, তাই হবে হয়তো। পরদিন রাত্রিবেলা আখির দিদা ও আখি ঘরে ঘুমানোর সময় আখির দিদা আখির কাছে জানতে চাইলো, গো দিদি ভাই, ঘুমিয়ে গেলে নাকি? তুমি না গল্প শুনতে চেয়েছিলে, তা আজ কিসের গল্প শুনবে দিদি ভাই? ভূতের গল্প নিশ্চয়। তুমি তো ভূতের গল্প শুনতে বেশ ভালোবাসো। আর এইদিকে দিদার মুখে ভূতের গল্পের কথা শুনে আখির শরীর রাগে কটমট কটমট করতে লাগলো। আর অমনি আখি চিৎকার করে বলে উঠলো, চুপ করে তো দিদা, এসব ভূত পেতের গল্প আমার একদম পছন্দ না। আর আমি কি এখনো ছোট বাচ্চা নাকি, হ্যাঁ, যে আমাকে ভূত পেতের গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হবে? আমার এখন ভীষণ ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাতে চাই। একদম কানের কাছে প্যানর প্যানর করবে না, বলে দিলাম আমি। এরপর আখি তার দিদাকে এসব বলতে না বলতেই ঘুমিয়ে পড়লো। আখির এরূপ ব্যবহার দেখে আখির দিদা ভীষণ কষ্ট পেল। এই যা, ঘুমিয়ে গেল। দিদি ভাই তো গল্প শুনতে বেশ ভালোবাসে, আর আজ কেমন রেগে গেল দেখো। কি যে হলো দিদি ভাইয়ের, কথায় কথায় রেগে যায় আজকাল। এইসব কথা ভাবতে ভাবতে আখির দিদাও ঘুমিয়ে পড়লো। ঘড়িতে তখন ঠিক রাত 2:10 আখির দিদা ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ আখির দিদার ঘুম ভেঙে গেল। উঠে দেখে আখি ঘরের কোথাও নেই। কি এত রাতে দিদি ভাই আবার কোথায় গেল? আমাকে তো ডাকলো নে, ভয় পাবে না তো আবার? যাই, শিগগিরে গিয়ে দেখি। এইদিকে দিদা আখিকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে এলো। হঠাৎ দিদা দেখতে পেল আখি পুকুরের পানিতে নেমে দাঁড়িয়ে আছে। কি এসব আমি কি দেখছি? কাকে দেখছি আমি? আমার দিদিমায়ের কি হলো? দূর, ওভাবে চার দেয়ালের মাঝে কি আর ঘুমানো যায়?
শরীরটা কেমন ঘেমে গেছে, মনে হচ্ছে পচা গন্ধ বেরোচ্ছে। আহা, কি সুন্দর ঠান্ডা পানি, শরীরটা একদম জড়িয়ে গেল। এবারে ঠান্ডা পানিতে নে, শরীরটা একটু ঠান্ডা করে নে। আরে দিদাদা, কি সর্বনেশে কাণ্ড হলো। মনে মনে এই ভয়টাই তো পাচ্ছিলুম, এই সর্বনেশের হাত থেকে কি করে বাঁচাবো আমি দিদিভাইকে। আখির এরূপ ভয়ঙ্কর অবস্থা দেখে দিদা আখিকে আর কিছু না বলে চুপ করে ঘরে এসে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ভোর হতে না হতেই দিদা ছুটে চলে গেল গ্রামের এক সাধু বাবার বাড়িতে। দিদা সাধু বাবার বাড়িতে গিয়ে সাধু বাবাকে রাতের আখির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। আচ্ছা আচ্ছা, বেশ বুঝতে পেরেছি, তোকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। শোন, চিন্তা করিস নে, সব ঠিক হয়ে যাবে। তুই এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। কষ্ট করে তোর নাতনিকে আর এখানে নিয়ে আসতে হবে না। আমি রাতে যাবো না তোর বাড়িতে। যা, এবার তুই বাড়ি ফিরে যা। এরপর দিদা সাধু বাবার কথা মতো বাড়ি ফিরে এলো। এরপর সন্ধে পেরিয়ে রাত নেমে এলো। দিদাকে দেয়া কথা মতো সাধু বাবা রাতে দিদার বাড়িতে এলেন এবং সেই পুকুর পাড়েই আসন পেতে বসলেন। হ্যাঁ গো বাবা, তুমি তাহলে বসো এখানে, আমি গিয়ে আমার নাতনিকে এখানে নিয়ে আসি, কেমন? আরে থাম, তোকে কোথাও যেতে হবে না। ওই কেমন এখানে শ্বশুর করে চলে আসবে, দেখ তুই শুধু চেয়ে চেয়ে। দিদাকে থামিয়ে সাধু বাবা মন্ত্র পড়তে আরম্ভ করলেন। এই শয়তান সাধু, তুই আমাকে এখানে কেন ডেকে আনলি? ভালো চাস তো এখান থেকে চলে যা বলছি। চুপ কর মূর্খ, তুই আমার কি ক্ষতি করবি? তার আগে বল, তুই এই বুড়ির নাতনির গাড়ি চেপে বসে আছিস কেন? মানে মানে এখান থেকে কেটে পর বলছি, নইলে কিন্তু আমার মন্ত্র বলে তোকে বোতলে বন্দি করে ফেলবো চিরজীবনের মতো। বললেই হলো নাকি, মামু বাড়ির আমদান, তুই বললি আর আমি অমনি চলে গেলাম। কিছুতেই যাবনি আমি এখান থেকে। অনেকদিন পরে একটা ঘর পেয়েছি, বুড়ির বাড়ি থাকতে আমার বেশ ভালো লাগে। এই পুকুর পাড়ে থাকতে এখন আর আমার একদম ভালো লাগে না। কোথাও যাবো না আমি, তুই চলে যা এখান থেকে। কি বললি? যাবি নে? তুই যাবি, তোর ঘাড় যাবে। ওরে বাপরে, ওরে মাগরে, চলে যাবো আমি, ছেড়ে দে আমায়। আর যাতা পিতা করিস নে গো, চলে যাবো, এক্ষুনি চলে যাবো আমি, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। আচ্ছা বেশ, ছেড়ে দিলাম তোকে আমি। দূর হয়ে যা এক্ষুনি এখান থেকে। এই গায়ের ত্রিসীমানায় যেন তোকে আর কোনোদিন না দেখি। যাচ্ছি বাপু, যাচ্ছি। এমন করছিস কেন না? সাধু বাবার মন্ত্র পড়া ঝাঁটার বাড়ি খেয়ে সেই পুকুর পাড়ে পেতনি আখির শরীর থেকে চলে যায় আর সঙ্গে সঙ্গে আখি জ্ঞান হারিয়ে ফেলে। নে, আর কোনো ভয় নেই, কিছুক্ষণের মধ্যেই তোর নাতনির জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরে এলে দেখবি সব ঠিক হয়ে গেছে। ওই পেতনির বাকি ব্যবস্থা আমি বাড়ি গিয়েই করছি। আমি তবে এখন চলি, কেমন? এই বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। সাধু বাবা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আখির জ্ঞান ফিরে আসে। এ কি দিদা, কি হয়েছিল আমার? আমি এভাবে মাটিতে পড়ে আছি কেন? ও কিছু নয় দিদি ভাই, আর কোনো ভয় নেই, চলো ঘরে ফিরে চলো, যেতে যেতে সব বলছি তোমায়। এরপর দিদা আখিকে নিয়ে বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো।